90% ভিজিট ভিসা যারা নিয়ে আসছে তারা ম্যাক্সিমাম এখানে থাকবে এরকম চিন্তা করে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতেছি ভাই, অত্যন্ত দুঃখের সহিত বলতেছি, খুবই টাফ, থাকতে পারবেন না, থাকা সম্ভব না, একটা জব আপনি ম্যানেজ করতে পারবেন না। এটা যদি 2019-20 দিকে হইতো তাহলে বলতাম হ্যাঁ অফকোর্স আসেন, যে কোনো ওয়েতে ক্যানাডাতে চলে আসেন, একটা ব্যবস্থা হবে। এই কথা বইলা বাংলাদেশের যত মানুষজনকে, আমাদের দেশের যত এজেন্সিগুলো আছে, এরা বাংলাদেশে ক্যানাডা গেলেই হইলো, ক্যানাডা গেলে আর ব্যাক করা লাগে না, একটা ব্যবস্থা হয়েই যায়। এই কথা বইলা দুনিয়ার যত বাঙালি আমাদের সবাই এখানে এখন চলে আসছে, অনেক অনেক টাকা খরচ করে, অনেক কিছু 20 লাখ 30 লাখ খরচ করে চলে আসছে ভাই। আইসা এখানে হাহাকার, খাইতে পারতেছে না, বাসা ভাড়া দিতে পারতেছে না, কয়দিন। এই মুহূর্তে আপনাকে যদি আমি বলি পৃথিবীর সবচেয়ে হাইপ 3টা কান্ট্রির নাম বলতে, আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি নিশ্চয়ই বলবেন আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়া, রাইট? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়া, এই 3টা দেশ বর্তমানে বেশ হাইপে আছে। এর মধ্যে কানাডাতে এবং অস্ট্রেলিয়াতে, আমেরিকা তো অনেক পুরানো হয়ে গেছে, অনেক আগে থাকতে আমেরিকাতে আমাদের, যদি আমাদের বাংলাদেশের মানুষের কথা বলি, অনেক আগে থাকতে আমেরিকাতে বাংলাদেশের মানুষ আমেরিকাতে আসছে, ওইখানকার সবকিছু সবার জানা হয়ে গেছে। সো আমেরিকার ক্রেজটা একটু কমে গেছে, বাট স্টিল ইদানিং অনেক সেলিব্রিটিরা, তারপরে যারা ওই সিনেমা নাটকে অভিনয় করে, তারা সবাই এখন দলে দলে আমেরিকাতে চলে আসতেছে। বাট এরপরে যদি সেকেন্ড কান্ট্রিটা বলি, সেটা হচ্ছে কানাডা। হ্যাঁ, কানাডা এবং 3 নাম্বার হচ্ছে অস্ট্রেলিয়া। এই 3টা দেশে, তার মধ্যে বর্তমানে কানাডা এবং অস্ট্রেলিয়া, এই 2টা দেশে স্টুডেন্ট ভিসায় এবং মাইগ্রেশন করে, ইমিগ্রেশন নিয়ে বা পলিটিক্যাল অ্যাজাইলুম মারার কথা চিন্তা করে, কিংবা ভিজিটর ভিসায়, নতুন করে কানাডাতে এখন আবার ভিজিটর ভিসা দিচ্ছে, যেটা যদিও আগে দিত না। আগে বাংলাদেশ থেকে এতটা ভিজিটিং ভিসা পায়া কেউ আসতে পারতো না, কিন্তু ইদানিং কানাডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ থেকে প্রচুর ভিজিট ভিসা ইস্যু করছে এবং দলে দলে লোক কানাডাতে আসতেছে ভিজিট ভিসা নিয়ে। স্টুডেন্ট ভিসা নিয়ে তো আসছে অনেক আগে থাকতে। তো আমি যেহেতু কানাডাতে থাকি, আর মোটামুটি আমার 8 বছরের মতো সময় হয়ে গেছে কানাডাতে আমি থাকি, এবং কানাডার সবচেয়ে বিজিয়েস্ট সিটি টরন্টো, সেখানেই আমি থাকি, যার কারণে কানাডাকে এবং কানাডার সবচেয়ে বিজিয়েস্ট সিটি টরন্টোকে খুব কাছাকাছি দেখার আমার সৌভাগ্য হয়েছে। তো আজকে আমি, মানুষ তো সবসময় কানাডা নিয়ে ভালো ভালো কথা বলে, অনেক ভিডিও পাবেন, অনেক অনেক ইউটিউব খুললে, ফেসবুক খুললে হাজারো ভিডিও আছে কানাডাতে কোনটা ভালো, কি ভালো, কেন আসবেন, কানাডাতে আসা আপনার কেন উচিত, কানাডাতে না আসলে আপনার জীবনটাই বৃথা, এই ধরনের হাজারো ভিডিও। ইভেন দো যারা স্টুডেন্ট আছে তাদের কানাডায় আনার জন্য, কানাডাতে যেন তারা আসে, এসে তাদের ফিউচারটাকে ব্রাইট করে, এই জন্য আমাদের দেশের যে ছোট ছোট দালাল আছে, এজেন্সি আছে, তারা হেন কোনো চেষ্টা নাই, হেন কোনো মন্ত্র নাই যেটা পড়ায়া তারপর আপনাকে বা আপনার সন্তানকে অস্থির করে তুলতেছে না। হ্যাঁ, আজকে আমি কানাডার অনেক অনেক ভালো ভালো দিকের কথা ভুলে যায়া, কানাডারও যে কিছু ডার্ক সাইড আছে, কানাডাতেও যে কত কিছু হয়, কত ক্রাইম হয় বা কি কত কিছু হয়, সেগুলা কিছু অল্প কিছু আমি তুলে ধরার চেষ্টা করব। ভালো জিনিস অনেক শুনছেন,
দেশে থেকে ভালো, কানাডার সম্পর্কে ভালোর পাশাপাশি আপনি যদি খারাপটাও জেনে তারপরে আসেন, তাহলে আপনি আর আসার পরে বলবেন না, ওহো আমি একটা ভুল জায়গায় চলে আসছি, আমি তো জানতাম না, আমি তো বুঝতে পারি নাই, আমি তো কানাডাকে অনেক ভালো মনে করে আমার সন্তানকে পাঠিয়ে দিছি, কিংবা আমি তো নিজে আমার দেশে এত ভালো পজিশনে ছিলাম, আমি এত ভালো ব্যাংকে এত বড় অফিসার ছিলাম, আমি সরকারি কর্মকর্তা ছিলাম, আমি এই ছিলাম সেই ছিলাম, আমি এই জব ছেড়ে আমি কানাডাতে কেন চলে আসলাম। হ্যাঁ, ওই সমস্ত ভাইদের জন্য আমার বা বোনদের জন্য আমার এই ভিডিওটা, তাদের হয়তোবা কিছুটা উপকার হইতে পারে। তো যাই হোক, মূল কথা আসি। করোনার পরে কানাডাতে সবচেয়ে বেশি যেটা মানে বাংলায় বলবো আকাল দেখা দিছে, সেটা হচ্ছে জব। হ্যাঁ, ঠিকই শুনতেছেন। আমি যখন 2016 সালে কানাডাতে আসছি, তখন কানাডাতে একটা অড জব বা সার্ভাইভাল জব আপনি একদিনের ভিতরেই ম্যানেজ করতে পারতেন। আপনি যদি রাস্তা দিয়ে একটু হাঁটতেন, 2-4 কিলোমিটার হাঁটলে আপনার চোখে 8-10টা সাইনবোর্ড চোখে পড়তো, যেখানে লেখা থাকতো উই আর হায়ারিং। সো আপনি সেই সমস্ত সাইনবোর্ড দেখে দেখে ওই রেস্টুরেন্ট বা দোকানে বা ওই সুপার শপে যেয়ে আপনি ম্যানেজারের সাথে কথা বললে 2-1টা ইন্টারভিউ দিলেই আপনার ওইখানে কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। খুবই ইজি ছিল। আর করোনার পরে এখন মানে 2023 পুরা বছরটা, 2022-এর লাস্টের দিকে শুরু হয়েছে এই ক্রাইসিসটা, জব ক্রাইসিস। এখন এইটা 2024 এসে ভয়াবহ আকার ধারণ করছে। স্টুডেন্টরা সাধারণত কানাডাতে আসার পরে অড জবই করে, কারণ তাদের পড়াশোনা শেষ হয় না, তাদের 20 ঘন্টা কাজের সুযোগ থাকে, সুতরাং তারা তো ফুল টাইম কাজ করতেও পারে না, অফিস জব তারা করতে পারেই না, কোনো ডেস্ক জব তারা সাধারণত পায় না। তো তাদেরকে এখানকার যেই সাধারণ জবগুলো আছে, বিভিন্ন খাবারের দোকানগুলা, রেস্টুরেন্টগুলা বা এই জাতীয় মলগুলাতে, সুপার শপে, সুপার স্টোরে, হ্যাঁ, এই সমস্ত জায়গায় 20 ঘন্টা করে তারা কাজ করে তাদের পড়াশোনার পাশাপাশি ওই কাজটাকে অ্যাডজাস্ট করে তারপরে তারা চলতো। বাট এখন এতই ক্রাইসিস, আপনি সারা দিন ঘুরেও একটা ভালো ডেস্ক জব তো দূরের কথা, একটা অড জবও জোগাড় করতে পারবেন না। সত্যি বলতেছি। আমি এক জায়গায় জব করতাম, সেখানকার ম্যানেজার বা সেখানকার আমাকে যে এজেন্সি ওইখানে জবে দিছিল, সেই এজেন্সি আমাকে 2 দিন পর পরই আমাকে রিকোয়েস্ট করতো যে প্লিজ একটা লোক নিয়ে আসো, প্লিজ আমাদের 2টা লোক দরকার, প্লিজ আমাদের 3টা লোক দরকার, প্লিজ তুমি দেখো তোমার কোনো ফ্রেন্ড আছে কিনা বা কেউ আছে কিনা। সত্যি কথা, 2021-এর শেষে মানে 22-এর শুরুর কথা বলতেছি, আমার একটা লোক ছিল না, আমার কেউ ছিল না যাকে আমি আমার ওইখানে বা আমার এজেন্সিতে আমি লোক দিতে পারতাম। আমি একটা লোককে কেউ দিতে পারিনি। আর এখন 2023 সালে আমার 2-3 জন পরিচিত লোক কানাডাতে এসে বেকার থাকতেছে। আমি তাদের অনেক চেষ্টা করেও আমার কাজের জায়গায় আমি একটা জব দিতে পারিনি। এত ভয়াবহ অবস্থা। তো প্রথম সমস্যা, কানাডাতে বর্তমানে কোনো জব নাই। সত্যি কথা, কোনো জব নাই। আপনার উপর লেভেল থেকে নিচু লেভেলে কোনো জব নাই। খুবই ক্রাইসিস। আপনার যদি স্টুডেন্ট ভিসা নিয়ে আসেন, অড জব খুঁজবেন, অড জবও পাবেন না। উবার ইট আলা রাস্তায় বের হইলে শত উবার ইট করার ছেলেদের অভাব নাই। আপনি রাস্তা দিয়ে গাড়ি চালাতে পারবেন না, হাঁটা চলা করতে পারবেন না, এত শত উবার ইট করা ফুড ডেলিভারি ছেলেরা। ইন্ডিয়ান, হাজার ইন্ডিয়ান এবং আমাদের দেশি বা আরো ভিন্ন দেশি তো আছে। এই হচ্ছে জবের অবস্থা। তারপরে অ্যাকোমোডেশন, মাই গুডনেস, আপনার থাকার জায়গাটাই নাই এখন। আপনি যে ভাড়া দিয়ে এক জায়গায় থাকবেন, মান্থলি আপনাকে একটা ছোট্ট রুমের জন্য বা একটা সিটের জন্য $500 আগে
20-21 মানে করোনা ঠিক আগে আগে $500 পাইতেন, আর এখন $800 দিয়েও আপনি একটা রুম পাবেন না, একটা জায়গা পাবেন না, থাকার জায়গা নেই। সিরিয়াস অবস্থা। আর যারা বাড়ি কিনে বসে আছে তাদের অবস্থা তো ভয়াবহ। যাই হোক, বাড়ি যারা কিনছে তারা তো এখানকার স্থানীয়, অনেক পুরনো, সো তাদের কথা আর আপনারা যারা মানে আমার ভিডিওটা শুনতেছেন তারা তো আর পুরানো কেউ হয়তো বা আমার ভিডিওটা এত মনোযোগ দিয়ে শুনবেন না। যারা নতুন আসতে চাচ্ছেন, বিশেষ করে আমি আমার বাংলাদেশি লোকদের কথাই বলতেছি, যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তাদের কথাই বলতেছি। সো যাদের এখানে বাড়ি আছে তাদের কথা বইলা তো আর কোনো লাভ নেই, আর তাদের কথা আপনার শুনেও লাভ নাই। তারা কি ক্রাইসিসে আছে? তাদের যে ইন্টারেস্ট রেট কত বাড়ছে, করোনার আগে যেই বাড়ির দাম 5 লাখ ছিল, এই দেশে $5 লাখ ছিল, সেই বাড়ি এখন $1 মিলিয়ন হয়ে গেছে, তার চেয়েও বেশি হয়েছিল। একবার চিন্তা করে দেখেন। আর ইন্টারেস্ট রেট এত বাড়ছে যে এখন তারা ভাড়াও, এই জন্য তাদের যে মর্টগেজ দিতে হয় সেই মর্টগেজের পরিমাণ এত হয়েছিল যে এটা 2000-2500 দিত যারা, তারা এখন $5000 দেয়। সো তারা বাড়ি টিকায় রাখার জন্য ভাড়াও এরকম 500 থেকে 800, $1000 করছে। সো সবকিছুই একটা বিশাল বেড়াচেরা হয়ে গেছে। তো যাই হোক, এই জিনিসটা মাথায় রেখে তারপরে আসবেন যে হ্যাঁ, আমি কানাডাতে আসলে এখানে কিন্তু আমার থাকার ভেরি ক্রাইসিস এবং জবের ভেরি ক্রাইসিস। ভাই, জব নাই। আপনি স্টুডেন্ট ভিসায় আসতেছেন বা আপনি ইমিগ্রেশন নিয়ে আসতেছেন, ভাই আপনার যদি ব্যাকগ্রাউন্ড থাকে, ভালো ভালো হেলদি আপনার রেজুমি থাকে, তাহলে পিছনে যদি আপনার অনেক অভিজ্ঞতা থাকে, দেন আপনি অনেক ট্রাই করে কাজের যদি পারমিশন থাকে, আপনি হয়তো বা 1-2 বছরের ভিতরে একটা জব যোগাইতে পারেন। কিন্তু ভাই, যে লোকটা নতুন, কিচ্ছু জানে না, মানে এমনি আসতেছে, তার অবস্থা ভয়াবহ। একটা স্টুডেন্টের অবস্থা ভয়াবহ। অনেক স্টুডেন্ট আছে আমার মানে আমি ট্রাই করব যে বাংলাদেশে যে বস্তি দেখেন না, পার্কে রাস্তার পারে যে বস্তি বানায় ছাপড়া বানায় তারপরে মানুষ থাকে, কানাডার মতো দেশে এখন মানুষের বাসায় থাকার জায়গা নাই বলে এখন অনেকে এরকম পার্কে ছাপড়া বানায়, প্লাস্টিক দিয়ে ছাপড়া বানায় বস্তির মতো করে তারপরে থাকতেছে। বাঙালি ছেলেপেলেরা লজ্জায়, আমাদের এখানে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে পোস্ট দেয় যে ভাই, আমার খাবার নাই, আমার জব নাই, আমার থাকার জায়গা নাই। আমরা বাহির থেকে কানাডাকে অনেক কিছু মনে করি, এত হাইপে উঠাই ফেলছি কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা। মনে হয় বাহির থেকে যে যদি কোনোদিন এই দেশে আসতে পারতাম তাহলে আমার জীবনটা স্বর্গের মতো হয়ে যেত। আমিও আসার আগে আমারও এরকমই হয়তো মনে হয়েছিল। কিন্তু যাই হোক, আমি এই কানাডাতে আসার আগে আরো 15 বছর আমি ইউরোপের কান্ট্রিতে ছিলাম। সো আমার জন্য অত ডিফারেন্স না। কিন্তু বাংলাদেশে যারা থাকে বা বাংলাদেশের মতো ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কায় ওইসব দেশে যারা থাকে, আমি ওদের নিয়েই কথা বলতেছি, এদিকের লোকজনের কথা বলতেছি না। তো আমাদের জন্য কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা তো ড্রিম কান্ট্রি। এখানে আমরা কয়টা ছেলে, সত্যি করে বলেন তো, আমরা কয়টা ছেলে এখানে পড়ার জন্যই পড়তে আসি? তাহলে তো আমি পয়রা টয়রা আবার চলে যেতাম। কয়জন ব্যাক করে? সবারই একটা চিন্তা থাকে, আমি আসব, পড়া তো আমার একটা উসিলা, কিন্তু আমি এখানে একসময় সেটেল হব, পিআর নিয়ে সেটেল হব। কিন্তু ভাই, ওই পর্যন্ত যাইতে যাইতে আপনার বাংলাদেশ থেকে টাকা আনতে আনতে আর দিতে দিতে আপনি শেষ, আপনার ফ্যামিলি শেষ। আপনার ফ্যামিলি যদি পর্যাপ্ত টাকা না থাকে, ভাই আপনি শেষ, আপনার ফ্যামিলি শেষ। সো বি কেয়ারফুল। আসার আগে এগুলো চিন্তা করেন যে আপনি পুরা যে সময়টা, 4-5 বছরের যে সময়টা, আপনি সেই সময়টা ঠিকঠাক মতো পার করতে পারবেন কিনা। এখানে পিয়ার হওয়া, আমার বাসায় আমার নিজের ভাগনা আছে, ভাইস্তা আছে, এখন পর্যন্ত ওরা পিয়ার করতে পারেন। ওরা পড়াশোনা শেষ করে ওদের 3 বছরের ওয়ার্ক পারমিট দিছে, সেই 3 বছরের ওয়ার্ক পারমিটও প্রায় শেষের দিকে। এখন পর্যন্ত ওরা পিয়ার পায় নাই, পিয়ারের এলিজিবলই হয় না। ওদের যে মার্ক, এখন যেই মার্ক চলতেছে পিয়ার পাওয়ার জন্য, সেই মার্কই তো ওরা তুলতে পারতেছে না। ওরা কিন্তু জব করে,
দুইজনই জব করে, তারপরেও ওদের মার্ক যে এনাফ হচ্ছে না। তো খুবই খুবই ভয়াবহ অবস্থা। আপনার যদি কোনো নিজস্ব আত্মীয় স্বজন এখানে না থাকে, তাহলে আপনি এখানে আসলে মহাসাগরে পড়ে যাবেন। এখানে কোনো ইলিগাল ভাবে জব করতে পারবেন না আপনি। এখানে শুধুই ওই যে যারা এখন, আপনি তো স্টুডেন্ট, আপনার কাজের অনুমতি থাকবে 20 ঘন্টার, তাও আপনি ভাগ্যবান। কিন্তু যেই ভাই ভিজিট ভিসায় নিয়ে তারপরে এখানে থাকবে এরকম চিন্তা করেও তো অনেকে, কয়জন আর ভিজিট ভিসা নিয়ে কানাডা দেখে তারপর আবার চলে যাবে বাংলাদেশে, এরকম চিন্তা করে কয়জন আসছে? 90% ভিজিট ভিসা যারা নিয়ে আসছে তারা ম্যাক্সিমাম এখানে থাকবে এরকম চিন্তা করে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতেছি ভাই, অত্যন্ত দুঃখের সহিত বলতেছি, খুবই টাফ, থাকতে পারবেন না, থাকা সম্ভব না, একটা জব আপনি ম্যানেজ করতে পারবেন না। এটা যদি 2019-20 দিকে হইতো তাহলে বলতাম হ্যাঁ অফকোর্স আসেন, যে কোনো ওয়েতে কানাডাতে চলে আসেন, একটা ব্যবস্থা হবে। এই কথা বইলা বইলা বাংলাদেশের যত মানুষজনকে, আমাদের দেশের যত এজেন্সিগুলো আছে, এরা বাংলাদেশে কানাডা গেলেই হইলো, কানাডা গেলে আর ব্যাক করা লাগে না, একটা ব্যবস্থা হয়েই যায়। এই কথা বইলা বইলা দুনিয়ার যত বাঙালি আমাদের সবাই এখানে এখন চলে আসছে, অনেক অনেক টাকা খরচ করে, অনেক কিছু 20 লাখ 30 লাখ খরচ করে করে চলে আসছে ভাই। আইসা এখানে হাহাকার, খাইতে পারতেছে না, বাসা ভাড়া দিতে পারতেছে না, কয়দিন দেশের থেকে টাকা এনে তারপরে চলবে, কোনো কাজই করতে পারবেন না। আর এই সামারটা, এখন তো সামার সময় চলতেছে, একটুখানি বাহিরে যাওয়া যায়, সামারটা চলে যাওয়ার পরে যে ঠান্ডা শুরু হবে, ঠান্ডার ভিতরে তো পুরা শেষ, আপনার কোনো কাজই নেই, কিচ্ছু নেই, বাইরেও যাইতে পারবেন না। এটা এরকম কান্ট্রি, বাইরে থেকে অনেক কিছু মনে হয়, বাইরে থেকে মনে হয় মাই গুডনেস, ড্রিম কান্ট্রি, একবার কানাডা যাইতে পারলে জীবন সার্থক। কিন্তু আসলে বাস্তবতা অনেক কঠিন। আর কানাডার আরো অনেক অনেক খারাপ জিনিস আছে। কানাডাতে একটা দেশ, এত উন্নত দেশ, এই উন্নত দেশে আপনি যে এসে সুস্থ স্বাভাবিক থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। কেন জানেন? আপনার চোখের সামনে, আপনি যদি আপনার চোখের সামনে দেখেন যে লিগেল ভাবে, আমি এর আগের একটা ভিডিওতে, আমি কিছু আমার এর আগের ভিডিওটাতেই আমি ওই যে ইয়েদের নিয়ে, সমকামীদের নিয়ে, LGBTQ-দের নিয়ে কিছু কথা বলছিলাম, কানাডার অবস্থা বলছিলাম। আমি অন্য একটা ভিডিওই শুধু বানাবো এই সাবজেক্ট নিয়ে। আপনার চোখের সামনে লিগেল ওয়েতে যদি দেখেন আপনি যে, বাংলায় বলি, গাঁজা বিক্রি করতেছে, এই দেশে ক্যানাবি বা উইড বলে, তাহলে একবার চিন্তা করেন, আপনি যদি একটু সিগারেট খাওয়ার অভ্যাস থাকে না, স্মোকিং করার অভ্যাস থাকে, তাহলে আপনার ইচ্ছা হবে একটু, কি হবে, যা একটু নিয়ে খাই, একটু খারাপ লাগতেছে, একটু ফ্রাস্ট্রেশন লাগতেছে, দেশের কথা মনে হচ্ছে, একটু মন খারাপ লাগতেছে, যা একটু নিয়ে গাঁজা কিনে খাই। ভাই, বাংলাদেশে এইসব জিনিস লিগেল ভাবে ওপেনলি বিক্রি করে না। আপনাকে চুরি করে, বা যাদের এই বদ অভ্যাস আছে তারা অনেক কষ্টে সেই জিনিসটা সংগ্রহ করে, আর এখানে ওপেন বিক্রি করে লিগেল ভাবে, হয়তো বা 50 গ্রাম 100 গ্রাম, আমি জানিও না কিভাবে বিক্রি করে, কিন্তু আমি এটা জানি এই দেশে এতগুলা মুদির দোকানও নাই যতগুলা ক্যানাবি স্টোর আছে, বাংলা কথায় গাঁজার দোকান আছে। আপনি দোকানে যাবেন, আপনার বয়স যদি 19-এর উপরে হয়, আপনি দোকানে যাবেন, টাকা দিবেন, দোকান থেকে গাঁজা কিনে নিয়ে আসবেন, তারপরে ওই গাঁজা আপনি রাস্তার ভিতরেই বানাবেন, এবং ওপেনলি আপনি সব জায়গায়, পাবলিক প্লেস আর যেখানেই হোক, সব জায়গায় আপনি ওপেনলি খেতে পারবেন, ফুঁকতে পারবেন, স্মোক করতে পারবেন। তো একবার চিন্তা করেন, আপনার সামনে, আপনি স্মোক করেন না, আপনি অত্যন্ত ভালো একজন মানুষ, কিন্তু আপনার সামনে, আপনার পাশে দাঁড়ায় একটা ছেলে অথবা মেয়ে, সে এই হুইড বা গাঁজা সেটা টানতেছে, ওইটার কটু গন্ধে আপনি আশপাশে তো দূরের কথা, আপনি এই 100 মিটার দূরে গেলেও আপনার ওই গন্ধ যাবে না, তাদের কোনো কিছু যায় আসে না, এটা লিগেল।
কানাডাতে আমেরিকাতে এটা লিগেল। এখানে ওপেনলি পাবলিক প্লেসে যেমন স্মোকও করে, ঠিক তেমনি গাঁজাও খায়, এবং এতে কোনো লজ্জা শরম কিচ্ছু নাই। তারা ফ্যামিলি, ছোট বাচ্চা কাচ্চার সামনে তারা খায়, আবার কি বলে পাবলিকের সামনেও খায়, সবার সামনেই সবাই খায়। একটা সিগারেট স্মোক করে যেভাবে মানুষ একটা সিগারেট যেভাবে খায়, ঠিক গাঁজাটা ওইভাবে খায়। এটা এতটাই নর্মাল একটা জিনিস। এখন আপনি চিন্তা করেন, আপনি আপনার বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো বা আপনার ময়মুরব্বী নিয়ে আপনি কোথাও গেছেন, আপনি হয়তো বা বাসের জন্য ওয়েট করতেছেন, বাস স্টপেজে দাঁড়ায় আছেন বাচ্চা কাচ্চা নিয়ে, আর আপনার পাশে এরকম একজন এসে, এটা ভাইবেন না যে গাঞ্জুটি, বাংলাদেশে যে আমরা বলি গাঞ্জুটি বা হিরোইনচি রাস্তাঘাটের, ওগুলা তো হোমলেস, ওগুলার কথা তো আমি বলতেছি না, ওদের কথা কিন্তু আমি ধরেন না। যারা হোমলেস তারা তো হোমলেসই, তাদের কথা বলতেছি না। ভদ্র, সভ্য, সুন্দর, আপনার চেয়েও আমার চেয়েও টিপটপ নাইস, ভালো জব করে, অফিস জব করে, ভালো জব করে, সুন্দরভাবে ফিটফাট লোক দেখবেন আপনার পাশে এসে সিগারেট খাচ্ছে না, গাঁজা খাচ্ছে। এই দেশের মানুষ এখন আর সিগারেট খায় না, এখন গাঁজাই খায়, এবং গাঁজা খেয়েই তারা কাজ কাম করে, সবকিছু করে, কোনো ব্যাপার না, তাদের কাছে এটা এত স্বাভাবিক হয়ে গেছে। তো যেই দেশে, এই দেশকে নিয়ে মানুষ কি ভাবে, যে দেশে, ওই যে আমি আগের ভিডিওতে বলছিলাম, যেই দেশে আপনি ওপেনলি আপনার সন্তানের সামনে, সন্তানকে নিয়ে, আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি এক জায়গায় দাঁড়ায় আছেন বা এক জায়গায় গেছেন, আপনার চোখের সামনে যখন দেখবেন যে এরকম একটা লোক গাঁজা টানতেছে, ওইটার গন্ধে আপনার বাচ্চা কাচ্চা সবার, ফ্যামিলি সবার খারাপ লাগতেছে, কিন্তু আপনি যা কিছু বলতে পারবেন না তাকে। আপনি বলতে পারবেন না, ভাই তুমি এটা এখানে খাইতেছো, আমার ডিস্টার্ব হইতেছে, সো তুমি আরেক জায়গায় যাও, এটা আপনি বলতে পারবেন না, কারণ এটা লিগেল, সে খাইতে পারবে, তাকে কিছু বলতে পারবেন না। ওই যে বলছিলাম আগের একটা ভিডিওতে যে এই গে পিপলরা, তারা আপনার সামনে দাঁড়ায়া, আপনার ফ্যামিলির সামনে দাঁড়ায়া তারা যা খুশি তা করবে, আপনি তাদের কিছু বলার তো দূরের কথা, তাদের দিকে তাকাইতেও পারবেন না। এখন আপনি একবার ভাবেন তো, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার ছোট ছোট বাচ্চা, আপনি, আপনার ওয়াইফ, এবং যদি সঙ্গে আপনার বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকে, তাহলে আপনার চোখের সামনে যদি তারা, দুইটা ছেলে বা দুইটা মেয়ে, তারা যদি তাদের মতো করে তাদের বাবা আদান প্রদান করে, তাহলে ব্যাপারটা কতটা মানে অস্বস্তিকর, বিব্রতকর হয়। এই যে 4 তারিখ, জুলাই মাসের 4 তারিখে আমি 2018 বা না 19-এর দিকে আমি গেছিলাম নিউ ইয়র্কে আমার ফ্যামিলি নিয়ে, আর আমার সাথে ছিল আমার শাশুড়ি আম্মা। তো আমরা ওই 8 এভিনিউর, ওই যে আমেরিকার ম্যানহাটনের 8 এভিনিউর ওইখানে হিলটনের একটা রুম নিয়েছিলাম ভাড়া। তো আমরা তো আর জানতাম না যে 4 তারিখে আমেরিকাতে গে প্যারেড হয়। আমাদের এখানে শেষ হয়েছে এই যে জুনের লাস্ট সানডেতে, আর ওদের হইল জুলাইয়ের 4 তারিখে সম্ভবত, আমি যদি ভুল না করি। হাজার 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 হাজার, ভাই আমি হাজার বলতেছি, এই হাজার মানে হাজার না, লক্ষ বলা উচিত। আমাদের হোটেল আশপাশ, ম্যানহাটনের চারিপাশ যত রাস্তাঘাট যত কিছু আছে, আমাদের হোটেল, একটা হোটেলের কোনো জায়গা কানাকুঞ্চি খালি নেই যেখানে এই গে পিপলরা ছিল না। একবার চিন্তা করে দেখেন, আমার ছোট ছোট দুইটা বাচ্চা ছিল, আর আমার সবচেয়ে বড় কথা আমার শাশুড়ি ছিল আমার সাথে, আমার মুরব্বী, আমার শাশুড়ির সামনে এই যে লোকগুলা, এরা যারা এদের যা খুশি করতেছিল, কি লজ্জা, কি বিব্রতকর অবস্থায় আমরা পড়ছিলাম। ভাই বাংলাদেশে থেকে কিচ্ছু বোঝা যায় না, মনে হয় এটা তো স্বর্গীয় রাষ্ট্র, কিন্তু এখানে যে কত কিছু আছে আসার পরে বুঝতে পারবেন। তো যারাই আসবেন চিন্তা ভাবনা করে আসবেন, আপনার নিজে আসেন, ফ্যামিলি নিয়ে আসেন বা বাচ্চাকে পাঠান, সবাই চিন্তা করে আসেন। বাংলাদেশে অনেক খারাপ, অনেক খারাপ বাংলাদেশ। তো আসলে আমরা তো বাংলাদেশকে এখন আর বাসের যোগ্যই মনে করি না, কিন্তু বাংলাদেশে তারপরেও আবার অনেক শান্তি আছে। আপনার যদি বাংলাদেশে ইনকাম থাকে তাহলে বাংলাদেশে কিন্তু শান্তি আছে। আর এখানে ইনকাম থাকুক আর যাই থাকুক, আমি যেই সমস্যাগুলোর কথা বলতেছি সেই সমস্যাগুলো আপনার আছেই, এগুলো থাকবে, দিনকে দিন এগুলো আরো বাড়বে।
আরো অনেক আছে। আমার ভিডিও কত লম্বা হয়ে গেল, আমি আর কয়টা বলবো? আপনি আপনার সন্তানকে স্কুলে, আমি তো বলছি আগের ভিডিওতে তো বলছি, এত উশৃঙ্খল চলাফেরা, স্যাটারডে সানডে, আই মিন নো, ফ্রাইডে নাইট আর স্যাটারডে নাইট আপনি যদি বাইরে যান, আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি তখন চিন্তা করবেন যে আল্লাহ, আমি যে এখানে আমার ফ্যামিলি নিয়ে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আসলাম, ওরা এখানে যে সুস্থভাবে বড় হবে সেটাই তো আমি জানি, মানে আপনি শিওর না কিভাবে ওরা এখানে সুস্থভাবে বড় হবে। আপনার বাচ্চা এই কালচার ফলো করবেন, আপনি কিভাবে সেটা মনে করেন? হ্যাঁ, আপনি বলবেন এখন আমাকে, ভাই বাংলাদেশে ও একই জিনিস শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে, কারণ এখন তো সারা পৃথিবীটাই এক হয়ে গেছে। এখন পৃথিবীটা হাতের মুঠায় আমাদের এই যে ফোনের মধ্যে চলে আসছে। এখন আমি বাংলাদেশে কি হচ্ছে যা আমি কানাডায় বসে জানতে পারি, দেখতে পারি এক মুহূর্তের ভিতরে, আপনি আবার বাংলাদেশে বসেও কানাডা কি হচ্ছে এই মুহূর্তের খবরটা আপনি জানতে পারেন, দেখতে পারেন। সো এখন তো সব জায়গায় একই হয়েছে, কিন্তু তারপরেও ভাই এখানে তো আপনি আপনার বাচ্চাকে শাসনই করতে পারবেন না। বাংলাদেশে তাও শাসন করতে পারবেন। সো শাসন একটা বড় জিনিস। শাসন যদি হয় ঠিক মতো, তাহলে কিন্তু বাচ্চা কাচ্চা, আমরা ছোটবেলায় অনেক মার খেয়েছি, মার খেয়েই বড় হয়েছি, এবং এই জন্যই এখন আমরা এই যে এত স্বাভাবিক আছি। যদি ওইভাবে এই দেশি পোলাপানের মতো বড় হইতাম, তাহলে বাবা মা থাকতো এক জায়গায়, আমরা থাকতাম আরেক জায়গায়, বাবা মার সাথে আমাদের কানেকশন থাকতো না, যোগাযোগ থাকতো না, বাবা মার প্রতি আমাদের কোনো ফিলিংসও থাকতো না। বাবা মা অনেক পিটাইছে, সেই পিটান খাইয়া বড় হয়েছি, সত্যি সত্যি এখন আবার বাবা মার সাথে আমাদের সেই জন্য কানেকশনটাও আছে। আপনি যে আপনার সন্তানকে এখানে নিয়ে আসবেন না, নিয়ে আসার পর আপনি আর শিওর না যে দুদিন পরে এই সন্তান আপনাকে আর বাবা বলে ডাকবে কিনা, 18 হওয়ার আগে এই সন্তান ঘর ছেড়ে চলে যাবে কিনা। আপনি কিছু বললে সে থ্রেট করবে, আমি 16-18 হওয়ার সঙ্গে সঙ্গে আমি বাসা ছেড়ে চলে যাব। এই হচ্ছে অবস্থা। এনিওয়ে, আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, আমার আরো অনেক কিছু বলার ছিল, এখন আর আজকের ভিডিওতে আর কিছু বলতেছি না। জাস্ট আপনাদেরকে এতটুকু বললাম যে ভাই, কানাডা অনেক সুন্দর একটা কান্ট্রি। এই যে আমি ঘুরি, অনেক জায়গার ভিডিও দেই, সবাই দেখে মনে করে হয়তো বা কত সুন্দর বিউটিফুল একটা কান্ট্রি। আসলেই বিউটিফুল কান্ট্রি, অনেক অপরচুনিটি, অনেক কিছু, কিন্তু সব কিছুর আড়ালে প্রতিটা দেশেই অনেক ডার্ক সাইড থাকে, কিন্তু ডার্ক সাইড গুলো হয়তো বা সবাই বলে না। তো আমি যা বললাম হয়তো আগেও শুনছেন, আমি আবার বলতেছি, আমি এই দেশে থাকি, 8টা বছর ধরে এই দেশে থাকি, আমি এই দেশের সবকিছু দেখে ফেলছি। ভাই, যদি সম্ভব হয় আপনার দেশে যদি কোনো রকম চইলাফিরা খায়া বাঁচার যদি সুযোগ থাকে, তাহলে ভাই কানাডা বলেন আর আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, কোথাও আইসা শান্তি নাই, কোথাও শান্তি নাই। ধন্যবাদ।